আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আমি ডক্টর আনিয়া রহমান, সিনিয়র টিচার মেডিকো। সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো 2026 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে, তাদের প্রিপারেশন নিয়ে আমরা আজকে কথা বলবো, এবং সেই ওরিয়েন্টেশনটাই আজকে আমাদের মূল বিষয় আজকের আমাদের অনুষ্ঠানের। আমাদের আজকে অনুষ্ঠানে থাকছে কি স্পিকার হিসেবে মেডিকোর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী পরিচালক ডাক্তার জুবাইদুর রহমান জনি ভাইয়া, এবং স্পেশাল গেস্ট হিসেবে আছে ডাক্তার ইসমাম সাকিব অর্ণব। প্রথম স্থান অধিকার করেছিল সে, এবং সে ঢাকা মেডিকেল কলেজ থেকে অধ্যয়ন করে এখন মেডিকোতে আছে সিনিয়র টিচার হিসেবে। আমরা প্রথমে ডেকে নিচ্ছি ইসমাম সাকিব অর্ণবকে, প্লিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আমরা আজকে আসলে কথা বলছিলাম যে 2026 সালের যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের আসলে যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য নিজেদের স্বপ্নগুলো এখন থেকে বুনছে তাদেরকে নিয়ে আমরা তাদের কোর্স ওরিয়েন্টেশনটা আজকে আমাদের। সো প্রথম কোয়েশ্চেন থাকবে আপনার কাছে যে তারা আসলে এখন থেকে, যেহেতু তাদের এখনও এইচএসসি পরীক্ষাটি হয়নি, তারা এখন থেকে কিভাবে নিজেদেরকে প্রস্তুত করলে তারা নিজেদের প্রিপারেশনটা একদম ভালো মতো নিতে পারবে। থ্যাংক ইউ ডক্টর আনিয়া। আসসালামু আলাইকুম সকলকে আমাদের সাথে আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আজকে আমরা মূলত কথা বলবো দুইটা ভাগে। প্রথম ভাগটা আমাকে বলতে বলা হয়েছে, তো হচ্ছে এখন আমি যেটা ওদের উদ্দেশ্যে বলতে চাই, ফার্স্ট অফ অল হচ্ছে আমি তোমাদের জায়গা ছিলাম আজ থেকে মোটামুটি বছর 8 আগে, আর কি 7-8 বছর আগে, যখন আসলে আমাদের এইচএসসি পরীক্ষা হচ্ছে 2018 সালে। সো এইচএসসি পরীক্ষার আগে স্টুডেন্টরা আসলে কিছু কিছু ব্যাপারে অ্যাংশাস থাকে, যেহেতু এখন আসলে অনেক দিন হয়ে গেছে আমরা পরীক্ষা দেওয়ার পরে। সো লট চেঞ্জড। সো আমি যেটা বলতে পারি যে প্রথমত তোমরা এখন যারা আছো, তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে, আমি সবাইকে সবসময় যেটা বলি, আজকেও তোমরা যারা 26 ব্যাচ আছো তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে মূল বই ভিত্তিক পড়াশোনা করা। এখন মূল বই ভিত্তিক পড়াশোনা বলতে আসলে আমরা কি বুঝি? মোটা দাগে বলতে গেলে যে কোনো ধরনের গাইড বই, যে কোনো ধরনের কোয়েশ্চেন ব্যাংক বা যে কোনো অন্য ধরনের টোটকা বই থেকে সরে এসে একদম এক্সক্লুসিভলি মেইন বইয়ের উপর ফোকাস করা। এখন মেইন বইয়ের উপর ফোকাস করার গুরুত্বটা কি? এটা হচ্ছে এইচএসসি পরীক্ষা বলো, ভর্তি পরীক্ষা বলো, বা তোমার কলেজের পরীক্ষায় বলো না কেন, কখনো কিন্তু আসলে মূল বইয়ের বাইরে থেকে কখনো প্রশ্ন হয় না। সেটা হয় একটা টেক্সট বুক থেকে আসে অথবা আরেকটা টেক্সট বুক থেকে আসে, বাট কোনো না কোনো টেক্সট বুক থেকে সবসময় তোমার কাছে প্রশ্ন তুমি কমন পাবেই। এই জন্য যে কোনো একটা টেক্সট বুক ধরে রেখে আমার মনে হয় সামনের দিকে আগানো ভালো। আমরা স্ট্যান্ডার্ড বাই স্ট্যান্ডার্ড মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে বোটানির জন্য আবুল হাসান স্যারের বই, জুওলজির জন্য গাজী আজমল স্যারের বই, ফিজিক্সের জন্য ইসাক স্যারের বই, এবং কেমিস্ট্রির জন্য হাজার ইনাক স্যারের বই। আমরা বেসিক্যালি এই 4টা টেক্সট বই সাজেস্ট করি। যাদের কলেজে এই টেক্সট বইগুলো বাদে অন্য টেক্সট বই পড়ানো হয় তাদেরও আসলে ওয়ারি করার কিছু নেই, কারণ যেহেতু সবগুলাই একই সাবজেক্টের টেক্সট বই, সুতরাং নিশ্চয়ই একটাতে 10 লেখা আর একটাতে 100 লেখা এরকম না, হয়তো 18-20, 16-20, 19-20 এরকম হতে পারে। তো তোমাদের প্রতি আমার যেটা রিকোয়েস্ট থাকবে, ফার্স্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে সব ধরনের সব কিছু ছেড়ে ফেলে অবশ্যই মেইন বইয়ের প্রতি ফোকাস করো। মেইন বইয়ের প্রতি ফোকাস করলে যেটা হয় সেটা হচ্ছে তোমার প্রথমত কনসেপ্টটা ক্লিয়ার হয়। কনসেপ্ট ক্লিয়ার করার ইম্পর্টেন্সটা হচ্ছে, তুমি যখন কনসেপ্ট ক্লিয়ার করবে তখন তোমার কিন্তু একটা কোয়েশ্চেন, একটা টপিক, আমি ধরে নিলাম যে একটা চ্যাপ্টারের একটা টপিক, সেই টপিক থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, কোন কোন লাইন থেকে প্রশ্ন হতে পারে, এবং হচ্ছে প্রশ্নগুলোর ভাষা কীরকম হতে পারে, উত্তর কেমন হবে, সেটা সিকিউ নাকি এমসিকিউ, কোন পার্টের জন্য ইম্পর্টেন্ট, বা সেটা এইচএসসির জন্য ইম্পর্টেন্ট নাকি ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই সবগুলো সম্পর্কে তোমাকে ধারণা পেতে গেলে আগে তোমাকে টেক্সট বইটা পড়তে হবে। সো তোমাদের কাছে আমার ফার্স্ট অফ অল যে রিকোয়েস্টটা থাকবে সেটা হচ্ছে টেক্সট বইটাকে ভালোভাবে পড়া। নেক্সট যেটা, সেটা হচ্ছে তোমরা যারা আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক, যেহেতু এখন আসলে প্রতিযোগিতা অনেক বেশি, আমাদের সময়কালের তুলনায় এখন প্রতিযোগিতা অনেক বেশি, তোমরা অনেক অ্যাডভান্সড, সুতরাং আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে এখন থেকেই একদম সব কিছু ছেড়ে ফেলে বসে যেতে হবে তা না, কিন্তু তোমরা আসলে ভর্তি পরীক্ষাটা কিভাবে হয়, কত মার্কের উপর পরীক্ষা হয়, কোন কোন বিষয় থেকে কতগুলো মার্কসের কোয়েশ্চেন আসে, বা হচ্ছে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়, সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আসলে কেমন হয়, ইংরেজির প্রশ্নগুলো কেমন হয়, এগুলো নিয়ে আসলেই ভয় পাওয়ার মতো কিছু আছে কিনা, ফিজিক্সে খুবই কঠিন কঠিন কিছু আসে কিনা, এই যে ব্যাপারগুলো, দ্যাট মিনস হচ্ছে প্রিভিয়াস ইয়ারের মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো, তোমরা এইগুলো একটু দেখে নিতে পারো। এটার জন্য তোমরা কোয়েশ্চেন ব্যাংক পাবে, কোয়েশ্চেন ব্যাংক দেখে তোমরা একটা ধারণা পেতে পারো যে হচ্ছে আসলে কি কি প্রশ্ন আসে। কারণ এটার একটা গুরুত্ব যেটা আমি বলি সেটা হচ্ছে যে এখন যেহেতু আসলে সবাই খুবই আপ টু ডেট, সুতরাং আসলে তুমি যদি আগে ভাগেই বুঝতে পারো যে অমুক টপিক, এখন যে টপিকটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা যায় যে 80 বা 90% ক্ষেত্রে, ডক্টর আনি আমার সাথে হয়তো অ্যাগ্রি করবে যে 80 থেকে 90% ক্ষেত্রে ওগুলো কিন্তু এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য
তুমি যদি আগে থেকেই জেনে ফেলো জিনিসটা, তাহলে তোমার এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতিটা যেমন ভালো হলো, তেমন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমার পরবর্তীতে চিন্তা করা লাগলো না, এটা 1 নাম্বার। এবং 2 নাম্বার হচ্ছে তোমার মনের ভয়টা কাটবে, ভয়টা কেটে যাবে যে আসলে না, এইচএসসি পরীক্ষা এবং মেডিকেল ভর্তি পরীক্ষার মধ্যে আসলে তেমন বড় কোনো তফাৎ নাই। এরপরে নেক্সট অফ অল যে হোয়াট টু ডু, এটা নিয়ে তো আমি টুকটাক কথা বললাম, তোমরা অবশ্যই আমার থেকে ভালো জানবে, এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে যে আমি আসলে কিভাবে চিন্তা করতাম বা কিভাবে এখনো চিন্তা করি। এখন হোয়াট নট টু ডু, এটা নিয়ে আসলে মূলত বলা উচিত, যদিও তোমাদেরকে বলা উচিত না, কারণ মানুষ আসলে যেটা নিষেধ করা হয় মানুষ আসলে সেটাই বেশি করে করে। কিন্তু ফার্স্ট অফ অল তোমাদেরকে আসলে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ডিসিপ্লিন ইজ দ্য কি। এখন থেকেই আসলে তোমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে সামনে কিন্তু তোমাদের সামনে একটা কঠিন সময় আসছে। এইচএসসি পরীক্ষা এটা একটা বড় পরীক্ষা, তারপরে ভর্তি পরীক্ষা এটা একটা আরেকটা বড় পরীক্ষা, এবং এটা আসলে নিজের পরিচয়ের জায়গাটা আসলে গড়ে তোলা। কারণ তোমরা এখন স্টুডেন্ট, একটা কলেজের স্টুডেন্ট, সো তোমরা যখন এইচএসসি পরীক্ষাটা দিয়ে ফেলবে তখন কিন্তু আসলে বাই ডেফিনিশন ইউ আর নট আ মেম্বার অফ অ্যানি এডুকেশনাল ইনস্টিটিউট। সো তখন আসলে তোমাকে নিজের একটা পরিচয় গড়ে নিতে হলে বা ভবিষ্যতে তুমি আসলে কি হতে চাও, সবারই মনে আসলে কোনো না কোনো ইচ্ছা আছে। সেটার জন্য আসলে ডিসিপ্লিনটা কেন গুরুত্বপূর্ণ, কারণ তুমি যদি চিন্তা করো যে না আমি 7 দিনের পর একদিন পড়বো, বাকি 6 দিন আমি ঘুমিয়ে থাকবো, এটা একটা সুযোগ আছে, এটা হয়তো অনেকে করতে পারে, কিন্তু এরকম করে করতে করতে কিন্তু একসময় তুমি দেখবে যে তোমার ওই একদিনই পড়তে বসা হচ্ছে না। কারণ তুমি যদি 5 দিন 6 দিন 4 দিন 3 দিন নষ্টই করো, রেগুলারিটি যদি তুমি মেনটেন না করো, বা তুমি যদি রুটিনের মধ্যে নিজের লাইফকে না আনতে পারো, তাহলে পরে একটা না একটা টাইমে তোমার আসলে অনেক প্রেশার নিতেই হবে, সেটা হোক এইচএসসি পরীক্ষার আগে, সেটা হোক মেডিকেল ভর্তি পরীক্ষার আগে। তো তখন আসলে জিনিসটা একটু কঠিন হয়ে যায়। এজন্য আমার তোমাদের কাছে ফার্স্ট অফ অল যে রিকোয়েস্টটা থাকবে সেটা হচ্ছে একটা ডিসিপ্লিন ফলো করা। এখন থেকে একটা রুটিন, যে আমাকে প্রতিদিন এতটুকু সময় পড়তে হবে, এতটুকু সময় আমি আসলে মূল বই পড়ার পিছনে টাইম দিব, এতটুকু সময় আমি এক্সাম কোয়েশ্চেন সলভ করব, বা হচ্ছে এইচএসসির জন্য প্রস্তুতি নিব, বা একটু মেডিকেল ভর্তি পরীক্ষার একটা কোয়েশ্চেন ব্যাংক আমি নিলাম, এটা একটু উল্টে পাল্টে দেখলাম যে কোথায় কি আছে। এই জিনিসগুলোর জন্য তোমাদেরকে একটু সময় এখন দেওয়া উচিত। তার জন্য ডিসিপ্লিন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ফ্যাক্টর নাম্বার 2 হচ্ছে যে ডিজিটাল মিনস বা ডিজিটাল মিডিয়া, যেটাকে আমরা সোশ্যালস বলি, আসলে এইটা থেকে নিজেকে আস্তে 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 একটু আইসোলেটেড করে ফেলার সময় কিন্তু তোমাদের চলে এসেছে। তার কারণ হচ্ছে আমরা সবাই জানি, ইভেন যারা সারাদিন ফোন চালায় তারাও স্বীকার করবে যে আসলে ফোন কিন্তু আমাদের অ্যাটেনশন স্প্যানটাকে কমিয়ে দেয়, এটা ফার্স্ট অফ অল। এবং সেকেন্ড হচ্ছে এখানে আসলে তোমার অবশ্যই কাজের জিনিস আছে, কারণ আমরাও অনলাইনে কোর্স করি, আমরাও অনলাইনে পড়ি, পিডিএফ পড়ি, ড্রাইভ থেকে সব কিছু নিয়ে পড়ি। তোমাদেরকে আসলে এইভাবে আমাদের বলার কোনো ইখতিয়ার নাই যে না তোমরা একেবারে ফোন ধরোই না, ছুঁড়ে ফেলে দাও। বাট প্রয়োজনীয় জিনিস বাদে তুমি যদি অপ্রয়োজনীয় জিনিসে সময় নষ্ট করে ফেলো, যেটা একটা টেন্ডেন্সি আসলে আমাদের সবার প্রতি থাকে, কারণ ওই অ্যালগোরিদমগুলো এভাবেই বানানো যাতে তোমরা আমাদের এই প্রয়োজনীয় ম্যাটেরিয়ালসগুলো বা স্টাডি ম্যাটেরিয়ালের থেকে ওদের প্রতি বেশি আকৃষ্ট হও। সো এইখান থেকে আস্তে আস্তে নিজেকে দূরে সরে আনলে যেটা হবে সেটা হচ্ছে তোমার মি টাইমটা বাড়ছে, যে টাইমটা তুমি আসলে প্রোডাক্টিভ কোনো কাজে ব্যয় করতে পারছো। তোমাদের ক্ষেত্রে এটা পড়াশোনা এবং একমাত্র পড়াশোনা, কারণ অধ্যয়নই ছাত্রদের প্রধান তপস্যা, যেটা আমরা পড়ে এসেছি ছোটবেলায়। সো তোমার জন্য আসলে যেহেতু পড়াশোনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সুতরাং তোমাকে পড়তে হবে। পড়তে গেলে এখন থেকে আসলে এই সোশ্যাল মিডিয়া এবং এই যে সময় নষ্ট করাটা, এটাকে সময় নষ্টই আসলে। সময় নষ্ট থেকে যতটা সম্ভব তোমাকে একটু আস্তে 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 কার্ভ করে ফেলতে হবে, কারণ এই কাজটা তোমাকে আজ হোক কাল হোক করতেই হবে। এখন ওদের হাতে সময় আছে, এখন তোমাদের হাতে সময় আছে, তোমরা দিনে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ধরো ফোন চালাচ্ছ, কিন্তু এইচএসসি পরীক্ষার আগে কিন্তু এই সময়টা তোমাদের হাতে থাকবে না। ভর্তি পরীক্ষার আগে তখন আরও কমে যাবে, কারণ তখন সময় কম, সাবজেক্ট বেশি, অনেক কিছু একসাথে রিভাইজ করতে হবে, নতুন নতুন কিছু জিনিস সবসময় অ্যাড হচ্ছে, যেহেতু এখন আসলে প্রত্যেক বছর কারিকুলাম এবং সব কিছু চেঞ্জ হচ্ছে। সো এইটার সাথে তোমাকে খাপ খাইয়ে নিতে হলে এখন থেকেই যদি তুমি আসলে তোমার সময় নষ্ট করার প্রবণতাটাকে ক্ষুণ্ণ না করো, তাহলে পরবর্তীতে গেলে তুমি অবশ্যই 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 ঝামেলার মধ্যে পড়বে। সো এইটা থেকে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে একটা ডিসিপ্লিনের মধ্যে নিজেকে আনা, এবং সোশ্যাল মিডিয়া থেকে আস্তে 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 নিজেকে একটু সরিয়ে আনা। এবং লাস্ট অফ অল সেটা হচ্ছে ভয় পেয়ে পিছিয়ে যাওয়া যাবে না, আবার ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। দুইটাই আসলে একদম নিচু একদম উঁচু, দুইটাই খারাপ। থাকতে হবে একটা মিডল গ্রাউন্ডের মধ্যে, যে না আমি চেষ্টা করি, আমি তো চেষ্টা করতে পারি, কিন্তু ফলাফল তো আমার হাতে না। যেহেতু ফলাফল আমার হাতে না, সেহেতু আমি সর্বোচ্চ আমার মতো করে চেষ্টা করে যাই, পরেরটা পরে দেখা যাবে। চেষ্টার জন্য তোমার ফার্স্ট অফ অল এইচএসসি যারা দিবে সামনে 26 ব্যাচের জন্য কিছুই না, ভেরি সিম্পল। তুমি যে কোনো একটা টেক্সট বই ফলো করো, ওই বইয়ের A to Z থরলি তুমি একবার পড়ো, একটা কনসেপ্ট রাখা যে হচ্ছে কোথায় কি আছে, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষাটা আসলে কেমন হয় এটা নিয়ে একটু ঘাটাঘাটি করা যায়। আমি একটা কোয়েশ্চেন ব্যাংক দেখলাম। অ্যান্ড হোয়াট নট টু ডু, সেটা হচ্ছে ইনডিসিপ্লিনড হওয়া যাবে না, এবং
সোশ্যাল মিডিয়া থেকে আস্তে আস্তে নিজেকে একটু গুটিয়ে নিতে হবে। সোশ্যাল মিডিয়াতে বেশি সময় নষ্ট করা যাবে না এবং প্যানিক যেমন করা যাবে না, ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। আমার মনে হয় এটুকু করলেই আপাতত তোমাদের জন্য যথেষ্ট, এবং তারপরে তো আরও তোমাদের সাথে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। সো ডক্টর আনিয়া, দ্যাটস অল ফর দেম ফর দ্য ডে। ওকে, থ্যাংক ইউ। আসলে ব্যাপারটা হচ্ছে যা যা বললো ডক্টর অর্ণব, সবগুলো আসলে যদিও ওদের এইচএসসি পরীক্ষাটার বেশ কিছু সময় বাকি আছে, বাট এত বেশি কম্পিটিশন এখন আসলে, সো এখন থেকে যদি ওরা একটু স্টেপসগুলো না নেয় ওদের জন্য ওটার জন্য একটু টাফ হয়ে যাবে, আর এখন থেকে একটু নিজেকে প্রিপেয়ার করলে ওদের জন্য ব্যাপারটা অনেকটুকু ইজি। ধন্যবাদ ডক্টর অর্ণব, আবারও একটু পরে কথা হবে। এখন আমরা ডেকে নিচ্ছি মেডিকোর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী পরিচালক ডক্টর জোবায়দুর রহমান জনি ভাইয়াকে। আমরা এখন ভাইয়ের সাথে কথা বলবো 2026 ব্যাচের কোর্স প্ল্যানটা নিয়ে বা আসলে ওরিয়েন্টেশনটা নিয়ে। আমরা তাদের জন্য আমাদের মেডিকো থেকে কোন কোন কার্যক্রমগুলো আছে সেগুলো নিয়ে আমরা ভাইয়ের কাছে একটু জানতে যাব। দেখে নিচ্ছি ভাইকে। ভাইয়া প্লিজ। থ্যাংক ইউ আনিয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ওকে ভাইয়া, আমরা আজকে আসলে কথা বলছিলাম 2026 ব্যাচ যারা এইচএসসি দিবে তাদের প্রিপারেশনে বা তাদের আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আসলে মেডিকো কোন কোন কার্যক্রম তাদের জন্য গুছিয়ে রেখেছে সেগুলো নিয়ে। তো ভাইয়া প্রথমেই আপনার কাছে প্রশ্ন থাকবে, মেডিকোর পরিকল্পনাটা আসলে কি 2026 ব্যাচ নিয়ে? 2026 ব্যাচ নিয়ে আমরা যা সিদ্ধান্ত নিয়েছি বা আমরা যেভাবে সম্পূর্ণ কোর্স কার্যক্রম চিন্তা করেছি আর কি, এখানে আমরা আসলে প্রত্যেক ব্যাচে দুই ধরনের স্টুডেন্ট আমরা পাই। যেমন হচ্ছে কেউ কেউ মনে করে এটা মানে আমরা একেবারে ডিভিশন থেকে শুরু করে উপজেলা লেভেলেও আমরা প্রতি বছরই দেখি যে কেউ কেউ মনে করে যে আমি অ্যাডমিশন টেস্ট নিয়ে আগে থেকেই কিছুটা নিজেকে মানে প্রস্তুত করতে পারি কি না, এরকম কিছু স্টুডেন্ট থাকে বা অনেক স্টুডেন্টই থাকে। আর একেবারে ম্যাক্সিমাম যেটা হয় সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হবে তারপরে আমি মানে এটা কোচিংয়ের জন্য যাব অথবা কোনো জায়গায় মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কোর্স করব, এরকমভাবে চিন্তা করি। যেটা 10 বছর আগে হয়তো একরকম ছিল, কিন্তু এখন সবাই আরও একটু অ্যাডভান্স চিন্তা করে যতটুকু নিজেকে মানে প্রত্যেকটা সাবজেক্টেই কিছুটা স্কিল রাখা যায়। সেই অবস্থান থেকে আমাদের কাছে যেটা মনে হয়েছে এবং আমরা যে অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে 2026 ব্যাচে যারা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চায়, মেডিকোর 21টি ব্রাঞ্চে সেই ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। তার মানে আমাদের মূলত এই মুহূর্তে আমাদের যে অ্যানাউন্সমেন্ট সেই অনুযায়ী আমরা এই যারা আমাদের এই অ্যাডমিশনের মধ্যে আসবে, যারা মেডিকোর কোর্স এনরোল করবে, তাদের জন্য শুরুতেই আমরা প্রি মেডিকেল কোর্স এটা অনলাইনে ক্লাস শুরু করব এবং সেই ক্লাসের সাথে সাথে প্রত্যেকটা ক্লাসের উপরে পরীক্ষাও হবে এবং এটা কন্টিনিউ হবে একেবারে ইন্টারমিডিয়েট পরীক্ষার মানে একটা নির্দিষ্ট সময় প্রস্তুতির জন্য রেখে তার আগে আমরা একটা ধাপ শেষ করব। এরপরে আমরা চলে যাব হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার যে মূল আয়োজন সেটার মধ্যে চলে যাব। তো এখন প্রি মেডিকেল কোর্সের মধ্যে আমরা আসলে যা চিন্তা করি বা যতটুকু আমরা চিন্তা ভাবনা রেখেছি সেটা হচ্ছে যে ওদের রেগুলার অনলাইন ক্লাসের সাথে সাথে আমাদের অনলাইন পরীক্ষা এবং আমাদের এই 21টি ব্রাঞ্চ এবং মেডিকোর যতগুলো এক্সাম সেন্টার রয়েছে সেই এক্সাম সেন্টারে কিছু কিছু অ্যাসেসমেন্ট এক্সাম আমরা অফলাইনে ইনভাইট করব, যাতে করে স্টুডেন্টরা মানে অন্তত হলে মাসে একবার হলে অফলাইনে এরকম বড় একটি পরীক্ষা দিয়ে এবং সেই পরীক্ষা একই সময়ে একই তারিখে সারা বাংলাদেশে আমরা নেওয়ার চিন্তা ভাবনা। তাহলে সেক্ষেত্রে প্রতি মাসে যদি এরকম করে একটি করে অফলাইন পরীক্ষা দেয় তাহলে অনলাইনের পাশাপাশি তার অফলাইন এক্সাম দেওয়ার ব্যাপারেও একটা অভ্যস্ততা তৈরি হবে। তো এই প্রি মেডিকেল কোর্সের পরে হচ্ছে দেন আমরা পরবর্তী কার্যক্রম যেটা মেডিকেলের মূল কোর্সে যাব আর কি। আচ্ছা ভাই, মেডিকেল মূল কোর্সে আসলে মেডিকোর কি কি অফার করে বা ওরা এখন থেকে যারা প্রি মেডিকেল কোর্স করে আসছে তারা আসলে মেডিকেল মূল কোর্সে যখন যাবে তারা আসলে কি কি ফ্যাসিলিটি পাবে বা ওখানে আসলে কি কি প্যাকেজের মধ্যে আসলে তারা কি কি পাচ্ছে? এইখানে আসলে অ্যাকচুয়ালি আমরা যেটা বলি মেডিকেলের মূল কোর্স বলতে আমরা আসলে যা যা দরকার, যেমন আমরা যদি একেবারে মানে আপডেটেড ইনফরমেশন যেটা বলি বায়োলজির, জিওলজি, বোটানি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, জেনারেল নলেজ, সবগুলোর জন্য যত যা কিছু দরকার সব কিছুই এই কোর্সের মধ্যে থাকে এবং এটাতে আমাদের যারা অফলাইন ব্যাচে ভর্তি হয় তাদের জন্য অফলাইনে তাদের নির্দিষ্ট যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চে রুটিন অনুযায়ী আমাদের যে কোর্স প্ল্যান থাকে সেই কোর্স প্ল্যান অনুযায়ী ক্লাস হবে। ক্লাস হওয়ার পরে প্রত্যেকটা ক্লাসের সাথে আবার অ্যাসাইন করা রেগুলার এক্সাম হবে। এরকমভাবে এক্সাম নেওয়ার পরে আবার উইকলি একটা এক্সাম হয় যেটাকে আমরা রিভিউ এক্সাম বলি,
এবং 1 মাস শেষ হয়ে যাওয়ার পরে আমরা আবার মান্থলি এক্সাম নিই। তো এটা আমরা আমাদের জায়গা থেকে একেবারে যদি মোটা দাগে বলি তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য যা দরকার সব কিছুই আমাদের মূল কোর্সের মধ্যে আছে, এবং এখানে আমরা এমনভাবে বলি যে তাকে আসলে অন্য কোনো সেকেন্ড কোনো কোচিংয়ে যাওয়ার কোনো দরকারই নাই, একদম টোটালভাবে যদি আমরা বলি আর কি। আচ্ছা ভাই, এখন একটু বিষয় ভিত্তিক আলোচনা আসতে চাচ্ছিলাম। জি। স্টুডেন্টদের সবারই কোয়েশ্চেন থাকে, সবারই বেশ এক একজনের এক একটা সাবজেক্ট নিয়ে একটু প্রশ্ন থাকে। যেমন যেহেতু আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে কথা বলছি, জুওলজিতে আসলে তারা কিভাবে এখন থেকে পড়লে বা জুওলজিতে আসলে ভালো করার উপায়টা কি, নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করতে পারে আসলে স্টুডেন্টরা জুওলজির ভালো করার উপায়টা কি? আচ্ছা ওকে, জিওলজির ব্যাপারে আমি আসলে যেটা মানে আমার জায়গা থেকে বলি, এটা ভিন্ন মত থাকতে পারে কারণ, সেটা হচ্ছে যে একটি লেখকের বই একেবারে খুব মানে শুরু থেকেই, মানে এখন তো সবাই যার যার কলেজে ক্লাস করতেছে বা হয়তো কোনো টিচারের কাছে ব্যাচে পড়ে, শুরু থেকেই তার আসলে মূল বই বুঝে পড়াটা খুব জরুরি আর কি জিওলজির ক্ষেত্রে। এবং আমি প্রেফার করি যে আজমল স্যারের নিউ এডিশনের বই যেভাবে এখন আসলে মানে প্রত্যেকটা চ্যাপ্টার গোছানো আছে, তাতে করে এই বই পড়লেই আমার মনে হয় যে মানে ম্যাক্সিমামটা কভার হয়ে যায়। তারপরে কেউ যদি মনে করে যে না আমি সেকেন্ড থার্ড বই, সেক্ষেত্রে আমি বলবো যে আপাতত সেকেন্ড থার্ড বই নিয়ে আসলে এত অডিট হওয়ার কিছু নেই। বড়জোর আলিম স্যার এবং মাজেদা ম্যাডামের বই থেকে অনুশীলনীর এমসিকিউ যেগুলো আছে সেগুলো চাইলে আমার কাছে মনে হয় কেউ একটু সলভ করে ফেলতে পারে। মানে একজন স্টুডেন্ট ধরো আজমল স্যারের কোনো একটি অধ্যায় আমি যদি বলি যে মানবদেহের প্রতিরক্ষা অথবা রক্ত সঞ্চালনের কথা যদি বলি, যদি এটা পড়া হয়ে গেল, পড়ার পরে সে কিন্তু চাইলে ওই চ্যাপ্টারের সেকেন্ড থার্ড রাইটারের অনুশীলনীতে কী কী এমসিকিউ আছে সেটা দেখতে পারে। এবং জিওলজির জন্য অবশ্যই আমি প্রেফার করব যে মানবদেহে যে চ্যাপ্টারগুলো আছে আসলে এখন আমি যেটা দেখি যে মানে নানান রকমভাবে বিভিন্নজন বিভিন্ন ক্লাসে ইনভলভ থাকে, বিভিন্ন জায়গায় ক্লাস করে, বা বুঝে বুঝে পড়ার গুরুত্বটা হচ্ছে এই জায়গায় যে সব অ্যাডমিশন টেস্টে যদি সামগ্রিকভাবে, শুধু মেডিকেল ভর্তি পরীক্ষা না, সব মিলিয়ে যদি চিন্তা করি, বুঝে পড়া থাকলে বিপদে পড়ার সম্ভাবনা কম। আদারওয়াইজ যদি একেবারে শুধু স্পেসিফিক কোনো জিনিস আমি মুখস্থ করে করে পড়তেছি বা একটা আইডিয়া নিলাম, এটার উপর ভিত্তি করে আমি পরীক্ষায় ভালো করার চেষ্টা করলাম, এটাতে বিপদের সম্ভাবনা অনেক বেশি। অতএব জিওলজিতে আজমল স্যারকে প্রেফার করেই পড়াটা ভালো আর কি। আচ্ছা ভাইয়া, জুওলজি নিয়ে তো বেশ বুঝলাম যে কোনটা কোনটা এখন থেকে তারা পড়তে পারে। সবারই আরেকটা ভয়ের ব্যাপার হচ্ছে বোটানি, যেহেতু এটাতে অনেক ইনফরমেশন আসলে। সো বোটানির প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত? আচ্ছা, বোটানিতে স্পেসিফিক কিছু চ্যাপ্টারের ব্যাপারে দেখি এখনো অনেকে যারা বিশেষ করে আগের ব্যাচ ছিল তারাও বলে যে শারীরতত্ত্ব ওই এনজাইমের নামগুলো মনে থাকে না, তারপর কোষ রসায়নে বিভিন্ন রকমের এক্সাম্পলগুলো, কার্বোহাইড্রেট, প্রোটিন, তারপরে এনজাইম, লিপিডের বিভিন্ন এক্সাম্পলগুলো, এগুলো মনে থাকে না, এরকম বলতে চায়। তো আমি যেটা আমার কাছে মনে হয় যে বোটানিতে হাসান স্যার আসলে অনেক বেশি ইনফরমেশন, এইটা মনে রাখা মানে অনেক একটা বিশাল ব্যাপার। তো হাসান স্যার খুব ভালো করে বুঝে বুঝে পড়বে। আর সেকেন্ড হিসেবে আমি আলিম স্যারকে আপাতত বলবো যে আলিম স্যারের বই ওই অনুশীলনীর এমসিকিউ দেখতে পারে। এমন না যে আলিম স্যারের বই থেকে একেবারে কোনো অধ্যায়ভিত্তিক টপিক ধরে ধরে বুঝে পড়তে হবে, এরকম না। হাসান স্যার ডিটেল পড়া উচিত, তার সাথে সাথে আলিম স্যারের অনুশীলনীর এমসিকিউগুলো যদি দেখে ফেলে তাহলে আমার কাছে মনে হয় পরে যতটুকু সময় পাওয়া যাবে সেই সময়ের মধ্যে খুব সুন্দর মতো সব কিছু গোছানো সম্ভব বোটানির ক্ষেত্রে। আর আরেকটা জিনিস হচ্ছে যে যেটা আসলে অনেক টাফ মনে হয়, যেমন আমার কোষ ও কোষের গঠনে এতগুলো কোষীয় অঙ্গনের কাজ দেওয়া আছে, একটার সাথে একটা মিলে যাচ্ছে বা এরকম, তখন আমি বলবো যে একটু মানে লিখার অভ্যাস থাকাটা ভালো। দেখা যায় এখন কিন্তু অনেকেরই মনে হয় যে ধৈর্য থাকে না, যাচ্ছে যতটুকু পড়ছি আচ্ছা ঠিক আছে, না যদি লেখার অভ্যাসটা থাকে, মানে আমি যেমন মাইটোকন্ড্রিয়ার কাজ করলাম, আমি যদি একটু মেইন পয়েন্টগুলো যদি একটু লিখে ফেলি সাথে সাথে, তাহলে এটা আসলে পরবর্তীতে রিকল করতে সুবিধা হয়। আমার কাছে মনে হয় বোটানির ক্ষেত্রে বিপদ থেকে বাঁচার জন্য এই কাজটা করা উচিত আর কি সবার। ইনফ্যাক্ট এখানে একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার কোষ রসায়ন বা সেল কেমিস্ট্রি চ্যাপ্টারটা পার্সোনালি আমার কাছে যখন এইচএসসি ক্যান্ডিডেট ছিলাম আমি আমার অনেক ভয় লাগতো। পরে মেডিকোতে আমি যখন ভর্তি হলাম, আমার মনে আছে বনি আপু মানে আমাদের বোটানি টিচার আপু ক্লাস নিয়েছিল, এরপর থেকে ওই চ্যাপ্টারটার মানে আমার কাছে নেক্সট টাইম পড়তে ওভাবে অসুবিধা হয়নি। ইনফ্যাক্ট ক্লাসে আমার 90% মানে অলমোস্ট মেমোরাইজ হয়ে গিয়েছিল। সো মানে বোটানিতে হয় কি আসলে আনিয়া, এটা হলো যে বোটানিতে টপিকগুলো এমন ভাবে সাজানো আছে মানে বোরিং লাগে সোজা কথা, যে এটার মধ্যে পড়ে আমি মানে কি চিন্তা করবো যে আচ্ছা ধরো ওখানে মনোস্যাকারাইডের কিছু কাজ লেখা আছে হয়তো, না চিন্তা করতেছে যে আচ্ছা এটার মধ্যে কি আছে, এই জন্য বিরক্তি চলে আসে।
তো সেক্ষেত্রে আমার তো আসলে বিরক্তির ঊর্ধ্বে গিয়েই তো আসলে যে কোনো সাবজেক্টকে আমার অ্যাচিভ করতে হবে, লিখার অভ্যাস থাকাটা জরুরি আমার মনে হয় বোটানির ক্ষেত্রে আর কি। ভাইয়া তাও এখন হচ্ছে আমরা একটু জানতে চাচ্ছিলাম কেমিস্ট্রি নিয়ে, যেহেতু কেমিস্ট্রি সাবজেক্টও আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক বড় একটা অংশ গঠন করছে, 25 নাম্বার। 25 নাম্বার। সো কেমিস্ট্রিতে ভালো করার উপায়গুলো আসলে কি, বা এখন থেকে ওরা কি কোথা থেকে প্রিপারেশনটা নেবে? কেমিস্ট্রির জন্য এক কথায় হাজারি স্যার, এক কথায় হাজারি স্যার। হাজারি স্যার যদি পড়তে পারে ঠিক মতো তাহলে যথেষ্ট। তবে আগের বছরগুলোতে আমরা অনুশীলনীর এমসিকিউ নিয়ে বেশি কনসার্ন থাকতাম, ওখান থেকে আসতো। কিন্তু 26 ব্যাচে যারা আছে তারা নিশ্চয়ই 25 ব্যাচের তোমাদের সিনিয়র ভাইয়া আপুরা পরীক্ষা দিবে আগামী 12ই ডিসেম্বর। তাদের পরীক্ষার প্রশ্নের স্টাইলটা কেমন হয় কেমিস্ট্রির ক্ষেত্রে সেটা যদি তোমরা একটু খেয়াল রাখো। আমরা প্রাতিষ্ঠানিকভাবে আমাদের জায়গা থেকে তো কিছু অবজারভেশন থাকবে, আমাদের পলিসিগত কিছু কাজকর্ম তো থাকবেই, বাট তোমরা খেয়াল রাখবে যে 25 ব্যাচের প্রশ্নের স্টাইলটা কেমন হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো পরবর্তীতে 26-এ গিয়ে সেরকমভাবেই মেনটেন হবে। আর কেমিস্ট্রিতে আসলে মানে আমরা বই হিসেব করলে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে চ্যাপ্টার 5টা করে, কিন্তু বই তো অনেক মোটা, তাই না? এটার ক্ষেত্রে আমি বলবো যে ক্লাস করাটা জরুরি, কারণ মানে কলেজের টিচাররা কিভাবে কি পড়াচ্ছে সেটা একটু শুনতে হবে, তাদের অনেক এক্সপিরিয়েন্স। তারা যখন কোনো কিছু থ্রো করে, তারা যখন কোনো কিছু বলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা তাদের টেকনিকের জায়গা থেকে বলে। এটা না শুনলে সমস্যা। ম্যাক্সিমাম স্টুডেন্টদের তো এটি আপত্তির জায়গা যে আসলে ক্লাস করতে চায় না। হ্যাঁ, মানে এতক্ষণ বসে আছি বা ক্লাস, এই কলেজগুলোতে আমরা অনেক সময় দেখি যে কলেজের ক্লাসে অ্যাটেন্ডেন্স খুবই কম। তো কেমিস্ট্রিতে অবশ্যই সতর্ক থাকা উচিত যে ক্লাস না করে এটা আসলে নিজে নিজে পড়ে ফেলাটা খুব মুশকিল। হাজারি স্যার এবং ক্লাসগুলোতে ঠিকমতো অ্যাটেন্ড করা উচিত যে কোনো ক্ষেত্রেই বলি, যে কোনো কলেজের জন্যই। আচ্ছা ভাইয়া, এরপর আরেকটা ভয়ের সাবজেক্ট অনেকের ক্ষেত্রে হচ্ছে ফিজিক্স। সো ফিজিক্সে আসলে অনেক ম্যাথস এন্ড সব কিছু মিলিয়ে বা অ্যাডমিশনের কেমন আসে, ফিজিক্সের জন্য কি কি ফলো করা? ফিজিক্সে আসলে অ্যাকচুয়ালি আমি বলবো যেহেতু এখন মানবন্টনে চেঞ্জ হচ্ছে, 15 নাম্বার থাকবে, সেক্ষেত্রে ফিজিক্সে বুঝে তো পড়তেই হয়, এটা ছাড়া তো উপায় নেই। কারণ ফিজিক্স এমন একটা সাবজেক্ট যারা বুয়েটের জন্য ট্রাই করে তাদের ভার্সিটির জন্য তো লাগবে। মেডিকেলে এই বছর থেকে যেহেতু 15 নাম্বার দেওয়ার চিন্তা ভাবনা, সেক্ষেত্রে আমি বলবো যে ফিজিক্সে আসলে মানে বইয়ের ভেতরের ইনফরমেশনগুলোর মধ্যে একেবারে ইনফরমেটিভ যেগুলো যেমন অন্যান্য সাবজেক্ট একেবারে প্রত্যেকটা লাইন থেকে এমসিকিউ করা যায়, ফিজিক্সে আসলে ওইভাবে না। তো সেই জন্য আমার কাছে মনে হয় ফিজিক্সে মানে ইকুয়েশন এবং ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোর উপর একটু অ্যাটেনশন যদি ভালো থাকে। আর স্পেসিফিকভাবে যদি মেডিকোর কথা বলি, মেডিকোতে যে ফিজিক্সে যেভাবে ক্লাস হবে, এবং অফকোর্স মেডিকোতে 2026 ব্যাচের জন্য নতুন সংস্করণের যে দাগানো বই থাকবে ফিজিক্সের জন্য, ইসাক স্যারের বই, শুধু দাগানো অংশ পড়লেই চলবে। এই হচ্ছে ফিজিক্সের জন্য কথা আর কি। আচ্ছা, এরপর আসে যেটা ইংরেজি। ভাইয়া এতক্ষণ যেগুলো বললাম সেগুলোর তো মোটামুটি একটা একটা সিলেবাস থাকে, বাট ইংরেজির জন্য আসলে এটা স্টুডেন্টদের জন্য অনেকটুকু হয়ে যায় যে ইংরেজি কোথা থেকে পড়বে বা কিভাবে প্রিপারেশন নেবে। ইংরেজির জন্য আসলে অ্যাকচুয়ালি আমি যেটা বলবো যে একেবারে এখনই আগেই এত প্যানিক হওয়ার দরকার নাই, সেটা যুক্তির মধ্যে পড়ে না। যতটুকু ওদের পড়া আছে, মানে আগে ছিল, মানে আমাদের সবারই তো ইংরেজি কিছু না কিছু আগে থেকে পড়া আছে, স্কুল কলেজ মিলিয়ে তো কিছুটা পড়া হয়। এইটুকু যদি থাকে আমার কাছে মনে হয় যে এর সাথে সাথে যেটা করতে পারে একজন স্টুডেন্ট, যে না মনে হইলো যে না আমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য একটু ইংরেজিতে একটু ধারণা নিতে চাই, তাহলে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন ব্যাংক থাকে সেগুলা থেকে যদি ওই যেমন ভয়েস হোক, নেরেশন হোক, অন্য যে কোনো টপিকই হোক না, সেগুলো যদি একটু দেখে ফেলে, তাহলে সে কিন্তু একটা পরিষ্কার ধারণা পাচ্ছে যে প্রশ্নের টাইপটা কেমন হয়। এইটুকুই আমার কাছে মনে হয় অনেক অ্যাডভান্স। কারণ আমরা যত যাই বলি না কেন, আমাদেরকে কথাবার্তা আমাদের প্ল্যান অনুযায়ী বলতে হয়, কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক সময় মনে করে যে আমরা বেশি প্রেশার দিয়ে ফেললে ওটা আমরা নিতে চায় না। তো ইংরেজির জন্য আমি মনে হয় যে এটুকুই যথেষ্ট। যখন আমরা মূল কোর্সে যাব তখন আমরা ডিটেইল আরও দেখবো, অসুবিধা নেই। আচ্ছা ভাই, অলরেডি এখানে আমাদের ফেসবুক লাইভে একটা কোয়েশ্চেন এরকম দেখছিলাম যে সাধারণ জ্ঞানের আসলে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত বা কোথা থেকে পড়া উচিত, বা এখন থেকে আসলে তারা সাধারণ জ্ঞানের জন্য কি কি ভাবে নিজেদেরকে আগাতে পারে, বা এখন থেকেই পড়াটা খুব জরুরি কিনা, সেই ব্যাপারটা নিয়ে একটু সাধারণ জ্ঞান নিয়ে যদি একটু সাধারণ জ্ঞানের জন্য এখন থেকে যা পড়তে পারে, এক কথায় আমি বলি, সাধারণ জ্ঞানের জন্য এখন থেকে যা পড়তে পারে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন ছিল সেগুলো দেখতে পারে। যেহেতু এখন বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুই জায়গা থেকে কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো সলভ করাটাই আমি বলবো যে অনেক বিশাল ব্যাপার। এখন সাধারণ জ্ঞানের প্রত্যেকটা টপিক ধরে ধরে একেবারে, যেমন আন্তর্জাতিক দিবস বলি বা আন্তর্জাতিক সংস্থা বলি অথবা বাংলাদেশ বিষয় বলি, কোনো তথ্য একেবারে ডিটেইল পড়াটা এই মুহূর্তে উচিত হবে না। কারণ একজন স্টুডেন্টের কিন্তু আসলে এই মুহূর্তে 26 ব্যাচের জন্য যদি বলি, তাদের তো ইন্টারমিডিয়েট পরীক্ষা ভালো করতে হবে।
ওইটা তো তাদের মেইন জিনিস। তাহলে ওখানে যদি আমি এমন কোনো বিষয় যেটা ইন্টারমিডিয়েট পরীক্ষার সাথে টোটালি ম্যাচই করে না, সেটা যদি এখন বেশি সময় দিয়ে ফেলে, সেটা আমার কাছে মনে হয় যৌক্তিক হবে না। প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আছে এগুলো টপিক ধরে ধরে যদি সলভ করতে পারে অথবা মুখস্থ করে ফেলতে পারে, সেটা আমার কাছে মনে হয় যে এই মুহূর্তের জন্য যথেষ্ট আর কি, যদি আমরা অ্যাডভান্স কথাটা বলি তাহলে। আর আমাদের কোর্স কার্যক্রমে যারা আসবে তাদেরকে আমরা যেভাবে ক্লাস নিব, যেভাবে পরীক্ষা নিব, সেই প্ল্যান ফলো করলে চলবে। এছাড়া আর অতিরিক্ত কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। আচ্ছা ভাইয়া, আমরা তো মোটামুটি সবগুলো সাবজেক্টই কাভার করেছি, আর আপনি খুব সুন্দর মতো বুঝিয়ে দিলেন যে এখন থেকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আসলে কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত। এখন ভাইয়া, যদিও সেটা আমি জানি, যেহেতু আমি একজন মেডিকোর স্টুডেন্ট ছিলাম এবং এখনও মেডিকোর সাথে আছি, বাট স্টুডেন্টদের জন্য আমি একটু আস্ক করতে চাচ্ছি যে ওয়াই মেডিকো, মানে ওরা আসলে মেডিকোতে কেন নিজেদেরকে এনরোল করবে, সেই ব্যাপারটা আপনি যদি একটু স্টুডেন্টদের জন্য বলে দেন। আচ্ছা, ওকে, আমি স্পেসিফিক কয়েকটা পয়েন্ট ধরে ধরে যদি বলি যে মেডিকোর প্রায়োরিটি কেন, অথবা মানে ধরো আমরা মেডিকো টিচার হিসেবে একজন স্টুডেন্টকে কেন বলবো যে না, তুমি তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের জন্য মেডিকোর এই কোর্স কার্যক্রমে তুমি আসো, মানে আমরা কিভাবে কি পড়াবো। তাহলে আমি মানে একটা একটা করে প্রথমে যদি বলি, প্রাতিষ্ঠানিকভাবে আমাদের যে মানে আমরা মেডিকোর যত ক্লাস, যত পরীক্ষা সহ একাডেমিক যত প্ল্যান আমরা করি, আমাদের এটা একটা কনফিডেন্সের জায়গা যে মেডিকোর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কার্যক্রমের পরিকল্পনা একেবারে স্পেসিফিক 2-3 জন সিনিয়র আছে তারাই করেন আর কি। এখানে আমাদের অন্য কোনো, হ্যাঁ আমরা ক্ষেত্র বিশেষে হয়তো কারো কারো কাছ থেকে আমরা মতামত নেই, ঠিক আছে, কিন্তু মূল কার্যক্রমের সমস্ত পরিকল্পনা একদম সিনিয়র 2-3 জনই করে। ওইটা ওই জন্য কনফিডেন্সের জায়গা, সেটা হচ্ছে যে আমাদের এই যে দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, দ্যাটস আমরা জানি যে কখন কোন রুটিনটা কোন সাবজেক্টের মধ্যে আসা উচিত এবং কখন কোর্স শেষ করে কখন কোন কার্যক্রম শুরু করা উচিত, সেই ব্যাপারে যেহেতু আমাদের বিগত অনেক দিনের একটা অভিজ্ঞতা আছে, আমাদের জন্য এটা একটা সুবিধা হয়। এবং এই সুবিধার জায়গা থেকে স্টুডেন্টদেরকে একবারে বেস্ট একটা প্ল্যান দেওয়ার যে কথা যদি আমরা বলি, সেটা আমাদের পক্ষে এটা সহজ আর কি আমাদের জায়গা থেকে। এরপর যদি আমরা বলি যে আমাদের টিচার্স প্যানেল, এই টিচার্স প্যানেলের মধ্যে আমাদের যারা প্রাক্তন স্টুডেন্ট, যারা মেডিকো প্রাক্তন স্টুডেন্ট, তারাই মেডিকোতে ক্লাস নেয়, যার কারণে আমাদের যে মানে ক্লাস নেওয়ার যে দক্ষতা, বা আমরা ক্লাসে আসলে স্টুডেন্টদেরকে কোন কোন সেকশনে কী ধরনের কথাবার্তা বলতে হয়, ক্লাসে পড়ানোর পাশাপাশি টেকনিক্যাল আলোচনা এবং তাদের পুরো অ্যাডমিশন টেস্ট নিয়ে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ারিং, যা কিছুই দরকার সেটা কন্টিনিউ করতে পারে আমাদের টিচাররা, বিকজ তারা হচ্ছে মেডিকেল স্টুডেন্ট ছিল। সেই জন্য আমার কাছে মনে হয় টিচার্স প্যানেল আমাদের একটা খুবই একটা মানে শক্ত জায়গা, আমরা আমাদের জায়গা থেকে মনে করি। আচ্ছা, আরেকটা পয়েন্ট যদি আমরা আসে যে মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন তো আসলে সব জায়গায় সবাই তো মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নেই পরীক্ষা নেয়, কিন্তু আমাদের ক্ষেত্রে স্পেসিফিক টিম যারা মানে সবসময় চেষ্টা করে যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন যদি অনেক টাফ হয় তাহলে ওই জন্য মেডিকেল স্টুডেন্টদের কোনো সমস্যা না হয় বা তারা ভালো মার্কস তুলতে পারে। আবার যদি কোনো কারণে প্রশ্ন ইজি হয় তাহলে যেন আমাদের স্টুডেন্টের জন্য কোনো সমস্যা না হয়, যার কারণে আমরা স্পেশাল এক্সাম নেই আলাদা করে, যার কারণে আমরা ডেইলি এক্সাম 100 মার্কসের, এবং আমার মেডিকেল পরীক্ষার প্রশ্নের মধ্যে আমরা এক কথায় উত্তর থাকে 20 নম্বরে, তুমি অলরেডি জানো, যেটা অনেক স্টুডেন্টরা বলে যে কেন আমাদের ফাইনাল পরীক্ষায় এমসিকিউ থাকবে, আমাদের এক কথায় উত্তর কেন হচ্ছে, এটা আমরা নেই এই কারণে ওই চ্যাপ্টারে একজন স্টুডেন্ট যেন সর্বোচ্চ দক্ষ থাকে, তাহলেই সে ওই প্রশ্নের উত্তর করতে পারবে, যেটা অন্য কোনো প্রতিষ্ঠান করে না। আমাদের জন্য এটা আসলে মেনটেন করতে গিয়ে অনেক সময় একটু টাফ হয়ে যায়, বাট আমরা করি এই অর্থে যে একজন স্টুডেন্ট যেন আসলে একেবারে বেস্ট প্রিপারেশন হয়, ওই চ্যাপ্টার নিয়ে তার যেন আর কোনো টেনশন না থাকে। এরপর আমরা যেটা বলি যে একটা হলো যে মেডিকেল আরেকটা কনফিডেন্সের জায়গা দাগানো বই, এটা আমার মনে হয় যারা 26 ব্যাচে যারা শুনতে পাচ্ছে বা পরে রেকর্ডেড ফেসবুক যেহেতু লাইভ থাকবে যারা শুনবে, তাদেরকে রিকোয়েস্ট করবো যে মেডিকোর দাগানো বই যদি কালেক্ট করার কোনো সুযোগ থাকে সেটার সাথে অন্য কোনো দাগানো বইয়ের একটু তুলনা করে দেখলে আমার মনে হয় তার কাছে পরিষ্কার হবে যে কোন ধরনের বই ফলো করে বা দাগানোটা কিভাবে হইলে তাদের জন্য পড়তেও সুবিধা এবং পড়া মনে করতে বা মেমোরাইজ করতেও সুবিধা হবে এবং উত্তর খুব দ্রুত বের করা সেটা সুবিধা হবে। এটাও আমরা আমাদের একটা কনফিডেন্সের জায়গা, যেহেতু বইগুলো আমি নিজে মার্ক করি। আর আরেকটা জিনিস যেটা করি যে সেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টদের জন্য আমরা তারা ভালো নাম্বার পাচ্ছে না, নাম্বার কম হচ্ছে কিনা
টিচারদের পক্ষ থেকে আমাদের একটা মনিটরিং টিম থাকে, যেটা আমার টিচার্স প্যানেল যারা, তারা চেষ্টা করে যে কোনো কারণে যদি কারো নাম্বার কোনো একটা খারাপ হয়ে যায়, তাকে কিভাবে ওই সাবজেক্টে আর একটু ভালো করা যায়, এটা বিষয়ভিত্তিক আলাদা করে মেন্টর টিম আমরা আমাদের মানে প্ল্যানের মধ্যে রাখি প্রতি বছরই। 26 ব্যাচের জন্য সেটা থাকবে। এরপরে যদি আমি বলি যে আমাদের নেক্সট যে বিষয়টা আসে, সেটা হচ্ছে আমাদের একাডেমিক ম্যাটেরিয়াল। মানে একজন স্টুডেন্ট মেইন বই পড়বে, ঠিক আছে, বলি আমাদের পরীক্ষা নিচ্ছে সবই ঠিক আছে, মেডিকোর পক্ষ থেকে টোটাল 13টা বই আমরা দিই। প্রত্যেকটা সাবজেক্টেই বই আছে, সেখানে কম্পিনিয়ন বুক আছে, সেখানে প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক এবং স্পেসিফিক টপিক ধরে তুমি নিশ্চয়ই লেটস প্র্যাকটিস বইয়ের কথা নিশ্চয়ই খেয়াল আছে। সেখানে প্রত্যেক বছরই নতুন সংস্করণ আসে, নতুন বই অনুসারে প্র্যাকটিস করার জন্য প্রচুর এমসিকিউ দেওয়া থাকে। লেটস প্র্যাকটিস সাধারণ জ্ঞান ইংরেজির জন্য মেডিকোর আলাদা বই আছে, প্রশ্ন ব্যাংক আলাদা আছে, এবং আমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিকের জন্য আলাদা বই এই বছর দিয়েছি। 26 ব্যাচের জন্য নিশ্চয়ই আমাদের এরকম প্ল্যান থাকবে। এর সাথে সাথে সাধারণ জ্ঞান ইংরেজি দ্রুত রিভিশন দেওয়ার জন্য কুইক রিভিশন আলাদা বই আমরা কিন্তু প্রতি বছরই দিই। এর সাথে সাথে হচ্ছে একজন স্টুডেন্ট আসলে কিভাবে পড়বে, কিভাবে তার মানে রিভিশন কন্টিনিউ করা উচিত, প্রথম 1 মাসে তার প্ল্যান কেমন হওয়া উচিত, তারপরে 1 মাস কীরকম হওয়া উচিত, পরীক্ষার মানে আগের 1 মাস, পরীক্ষার আগের 7 দিন তার কিভাবে পড়া উচিত, এই ধরনের টেকনিক্যাল কিছু ক্লাস আমাদের থাকে, যেটা স্টুডেন্টদের জন্য প্রতি বছরই হেল্পফুল হয়। এবং আমরা সময়ে সময়ে যখন প্রয়োজন হয়, কখন কোন পরিপ্রেক্ষিতে কি ধরনের গাইডলাইনমূলক কথাবার্তা বলতে হবে, সেটা আমরা প্রতিনিয়ত বলি। এবং এটা আমরা বলবো যে আমাদের জায়গা থেকে বলার সুযোগটা তুলনামূলকভাবে ভালো, যার কারণে স্টুডেন্টদের এটা অনেক বেশি হেল্পফুল হয়। এরপরে আমরা বলবো হচ্ছে যে কিউএনএ সার্ভিস, যেটা আসলে অলমোস্ট সব প্রতিষ্ঠানের আছে, আমাদেরও, যে মেডিকোর সার্ভারে লগ ইন করে স্টুডেন্টরা রোল নাম্বার, সিরিয়াল নাম্বার দিয়ে যে কোনো সময় যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবে। অ্যানাদার সাইডে আমাদের টিচার্স প্যানেল থাকে, তারা লগ ইন করে সবসময় প্রতিনিয়ত খেয়াল রাখে যে নতুন কোনো প্রশ্ন আসছে কিনা। সেখানে যে কেউ যদি কেউ মনে করে যে না, আমি আমার অনলাইন অ্যাক্টিভিটিস কমানোর জন্য ফেসবুক বা মানে অন্য অ্যাপগুলো ইউজ করতে চায় না, তাহলে সে মেডিকোর সার্ভারেই সমস্ত প্রশ্ন করে সে যে কোনো বিষয়ে যে কোনো সময় প্রশ্ন করে সেই উত্তর পেয়ে যেতে পারে। আর আরেকটা জিনিস আমরা বলি যে অ্যাডভান্স একাডেমিক প্ল্যান, যেটা শুরুতে ওই বিষয়টা ছিল, সে হচ্ছে যে 2026 ব্যাচের জন্য বিগত এত দিনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমাদের এই কোর্স কার্যক্রম কিভাবে চলবে, এইটার সাথে সাথে আমরা সবসময় খেয়াল করি, আমরা এটা আমার মনে হয় আমি বলতে মানে দ্বিধাবোধ করা উচিত না, আমরা এটাও চেষ্টা করি যে অন্য কোনো প্রতিষ্ঠানের যদি কোনো ভালো সার্ভিস থাকে, যদি ভালো কোনো কার্যক্রম থাকে, এবং সেটা আমাদের কাছে যদি গ্রহণযোগ্য মনে হয়, আমাদের কাছে মনে হয় যে যদি এটা স্টুডেন্টদের উপকারে আসবে, তাহলে সেগুলো আমরা আপডেটেড থাকার চেষ্টা করি। সেই জন্য আমরা বলি যে মেডিকোর প্ল্যান সবসময় অ্যাডভান্সড একাডেমিক প্ল্যান হয়। এই হচ্ছে মেডিকোর ব্যাপারে কথা। হোয়াই মেডিকো, হোয়াই মেডিকো, হোয়াই মেডিকো। ওকে ভাইয়া, সো এতক্ষণ আসলে যতগুলো আমরা পয়েন্ট দেখলাম, আমার মনে হয় না যে এখন স্টুডেন্টদের ওভাবে কোনো কনফিউশন থাকবে যে ওয়াই মেডিকো। আর সবগুলো আসলে যে পয়েন্টগুলো আছে, আই থিঙ্ক এটা আবার আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, বিং অ্যান এক্স স্টুডেন্ট অ্যান্ড কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ আ টিচার। সো সব কিছু মিলিয়ে মেডিকো আসলে আমার কাছে পার্সোনালি মনে হয় যেভাবে আসলে স্টুডেন্টদেরকে উই আর লাইক আ ফ্যামিলি, মানে আমি নিজেও যখন ক্লাস নেই বা আমি আসলে সবাইকে দেখেছি খুব নিজের আপন ছোট ভাই বোনের আমি যেভাবে আসলে কেয়ার করতাম ওভাবেই কেয়ার করা হয়। মানে হচ্ছে ভাইয়া যেমন মার্ক করা বইগুলো সবগুলো আপনি নিজে হাতে করেন, এই জিনিসটা কিন্তু স্টুডেন্টদের জন্য আসলে অনেক বড় একটা ব্যাপার। সেটা আমার জায়গা থেকে বা আমাদের জায়গা থেকে এটা একটা বড় কনফিডেন্স যে এটা মানে দাগানোটাই এমনভাবে করা হয় যাতে ওদের পড়তে খুব সুবিধা হয়। তার সাথে সাথে টিচাররা যখন ওই দাগানো বই ফলো করে তাদের আলাদা কথাবার্তা বলে, সেটা তো অফকোর্স একজন স্টুডেন্টের পড়াকে সহজ করাটাই হচ্ছে আমাদের কাজ আর কি। ওকে, সো আমার মনে হয় যে 2026 সালের যারা এইচএসসি ক্যান্ডিডেট আছো এবং যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন বা এই স্বপ্নটা বুনছো, তোমাদের আসলে এখন থেকে একটু একটু করে যদি নিজেকে এগিয়ে রাখতে পারো, সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশনটা অনেকটুকুই সহজ হয়ে যাবে। সো জনি ভাইয়া এবং ইসমাম দুজনকে অনেক অনেক ধন্যবাদ। ইসমাম সাকিব অর্ণব, হ্যাঁ ইসমাম সাকিব অর্ণব শুনে ওকে, সো দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আমার মনে হয় যে স্টুডেন্টরা মোটামুটি একটা সম্মুখ ধারণা পেয়েছে যে তাদের জন্য আসলে মেডিকো কি অ্যারেঞ্জ করেছে। আমাদের সাথে থাকার জন্য অনেক আনিয়াকে ধন্যবাদ। আর আনিয়ার একটা স্পেশাল বিষয় হচ্ছে যে আনিয়া এক্স ক্যাডেট আর ইংলিশ ভার্সনে ছিল, তারপরে তুমি বাংলায় তোমার উপস্থাপনা কথা হোস্টিং খুব চমৎকার, তোমাকে ধন্যবাদ। এবং 2026 ব্যাচের যারা আমাদের আজকের এই কথা শুনতে পেয়েছো বা পরে শুনবে, তোমাদেরকে আমি অর্ণবের কথা টেনে আবার রিপিট করতে চাই, ডিসিপ্লিন প্লিজ, যতটুকু সম্ভব ডিসিপ্লিনের মধ্যে আসো।
যতটুকু সম্ভব তুমি একটা সুন্দর নিয়ম শৃঙ্খলার মধ্যে আসো, দেখবে যে অটোমেটিক্যালি পড়া হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি সব ক্ষেত্রেই ভালো রেজাল্ট হয়ে যাচ্ছে। অর্ণব, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আনিয়া, এবং তোমরা যারা আজকে আমাদেরকে শুনলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আশা করি যে ভাইয়া যেগুলো বললেন এবং আজকের ওভারঅল যে ব্যাপারগুলো নিয়ে কথা হলো, এটা তোমরা এখন একদিন আসলে কোনো কিছু ইমপ্লিমেন্ট করা যায় না, তবে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরত। তো তোমরা শুরু করো, ছোট ছোট করে শুরু করো, ইনশাআল্লাহ আশা রাখি সামনে ভালো কিছু হবে। সকলের জন্য অনেক শুভকামনা এবং অনেক দোয়া। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।